আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ বিহাইন্ড দ্য নিউজে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আজকে যে নিউজটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমার দেশের আজকের পত্রিকার বিশেষ একটি প্রতিবেদন, রয়ের হত্যা মিশন বাস্তবায়নে সক্রিয় সন্ত্রাসী সুব্রত বাহিনী। এই নিউজটি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন এই নিউজটি যিনি করেছেন আমার দেশের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহাম্মদ রলি। রলি আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাবো যে আপনি এই যে সুব্রত বাইনের কথা বলেছেন, এই সুব্রত বাইনটা আসলে কি? সুব্রত বাইন 90 দশকের শীর্ষ সন্ত্রাসী। তো আমরা যেটুকু জানি, তার ইতিহাস থেকে আমরা যতটুকু পেয়েছি, উনি 1991 সালে রাজধানীর যে আগারগাঁও আছে, আগারগাঁও এলাকাতে জাসদ ছাত্রলীগের এক নেতা ছিলেন মুরাদ। মুরাদকে হত্যার মাধ্যমে ওনার প্রথম উত্থান হয় এবং ওই সময় ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর থেকেই সে মানে আহ, একদম সন্ত্রাসী হিসেবে নিজের ভয়ঙ্কর রূপে মানে আহ, বিস্তার করে আর কি। এরপর হচ্ছে সুব্রত বাইনের জন্য মানে 2001 সালে যখন আপনারা হয়তো দেখবেন আমি লিখেছি, 2001 সালে যখন যৌথ বাহিনীর রেড অ্যালার্ট জারি করে, মানে 21 সন্ত্রাসীকে ধরার জন্য যখন রেড অ্যালার্ট জারি করে, এই 21 সন্ত্রাসীর মধ্যে সুব্রত বায়নও ছিল এবং সে গ্রেপ্তার হয়। 2003 সালে সে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পাওয়ার পরে সে পালিয়ে যায় ভারতে। ভারতে যাওয়ার পরে সে সেখানে জমি কেনে, বাড়ি করে, বিয়ে করে, কিন্তু তার যে নেচার সেটা সে পরিবর্তন করে না। সেখানেও সে অনেক অপরাধের সাথে জড়িয়ে যায়, যার ফলে 2008 সালে সে গ্রেপ্তার হয়। মানে 2008 সালে তাকে বিভিন্ন মানে তার অপরাধের জন্য 2008 সালে পশ্চিমবঙ্গ টাস্কফোর্সের বিশেষ যে টাস্কফোর্স পুলিশ রয়েছে, তারা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে সে আবার জামিনে মুক্তি পায় এবং 2009 সালে সে তার অপরাধ যখন মানে বেড়ে যায় অতিরিক্ত মাত্রায়, তখন পুলিশের ধাওয়া মানে পুলিশ তাকে ধরার জন্য, গ্রেপ্তার করার জন্য তাকে ধাওয়া করে। ধাওয়া করলে 3 পুলিশ সহ সুব্রত বায়েন উনি নেপালে পালিয়ে যায়। নেপালের একটা জায়গা আছে কাকরঘাটা, কাকরঘাটা এলাকায় ঢুকে পড়ে, সীমান্ত এলাকায়। ওখানে নেপাল পুলিশের হাতে ভারতীয় পুলিশ সহ সুব্রত বাহিনীও গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে নেপাল থেকে ভারত তাদের পুলিশকে ছাড়িয়ে নেয়, কিন্তু অনুপ্রবেশের দায়ে সুব্রত বায়ান নেপালে থেকে যায় এবং তাকে প্রথম ভাদ্রপুর জেলে রাখা হয়। সেখানে সে জেলের ভিতরে তার অসৌজন্যমূলক আচরণের জন্য, তার যে মানে ভয়ঙ্কর চেহারা সেগুলোর জন্য, ওখান থেকে তাকে ভাদ্রপুর জেল থেকে তাকে আবার পাঠিয়ে দেওয়া হয় ঝুমকা কারাগারে। তো মানে বিশেষ বিষয় হচ্ছে সে ওখানে কাজ করতো, ওই জেলে কাজ করতো, মানে কাঠের বিভিন্ন জিনিসপত্র সে তৈরি করতো জেলখানায় এবং বাঁশের জিনিসপত্র তৈরি করতো। তো সে ওই জেলের ভেতরে বসেই, ঝুমকা কারাগারের ভেতরে বসেই সে আহ, মানে সুড়ঙ্গ তৈরি করে জেলখানার ভিতরে। এবং ওটা হচ্ছে 20 ইঞ্চি আহ, প্রশস্ত আর 22 ইঞ্চি উচ্চতা, এতটুকু পরিমাণে সে সুড়ঙ্গ তৈরি করে কারাগারের ভিতরে। এবং এটা করার পরে ওইখান থেকে সে সুব্রত বায়েন সহ 11 জন পালিয়ে যায়। এবং এটা হচ্ছিল 2012 সালের 8ই নভেম্বর পালিয়ে যায়। পালিয়ে গিয়ে এবং সে আবার ভারতে চলে যায়, ওখান থেকে পালিয়ে সে ভারতে চলে যায়। তো ভারত পুলিশ তাকে 27 নভেম্বর 2012 সালে আবার গ্রেফতার করে। তো এই পর্যন্ত মানে এরপর তাহলে সুব্রত বাইন আপনি যখন করেছেন সে তখন দেশে এসেছে, বাংলাদেশে কিভাবে আসলো? সুব্রত বায়ান তো পাঁচ মানে ওই সময় তো আর দেশে আসেনি, 2012 সালে দেশে আসেনি। এখানে একটা ভিন্ন বিষয় রয়েছে। হ্যাঁ, সুব্রত বায়ানের সাথে কিন্তু যেহেতু সে ভারতের জেলে ছিল, তার সাথে কিন্তু বাংলাদেশ সরকারের, তৎকালীন যে বাংলাদেশ সরকারের সাথে গত 15 বছরে কোনো ধরনের কিন্তু কোনো রকম বন্দি বিনিময় হয়নি। এরকম কোনো ঘটনা বা এরকম কোনো ইতিহাস বা বাংলাদেশের কোনো আইনে এরকম কোনো ঘটনা কেউ দেখাতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আমি যেহেতু এতদিন সাংবাদিকতা ছিলাম, আমার জানা নেই যে বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্দি বিনিময় চুক্তি হয়েছে। আপনি একটা প্রশ্ন ভালো করেছেন যে আহ, সুব্রত বাহিনী কিভাবে তাহলে দেশে আসলো, সে ভারতের জেলে ছিল। এটা একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাকে ভারত থেকে আনা হয়েছে এবং সেটা একেবারে গোপনে আনা হয়েছে।
এটা হচ্ছে যে ভারতীয় যে আহ, রয় আছে, ভারতীয় র গোয়েন্দা তখনকার, সংস্থার হ্যাঁ, 2021 সালে আমাদের যে পতিত সরকার ছিলেন, সরকার প্রধান তিনি এবং আরেকজন যে জেলে রয়েছেন মেজর জিয়াউল আহসান, ওনাদের দুজনের সাথে সমন্বয়ে ভারতের যে রয়ের চিফ ছিলেন এবং সেকেন্ড মানে ডিজিএফআই এর জিয়াউল হাসানের কথা বলেন। জি জি, ভারতের রয়ের যে চিফ চিফ রয়েছেন এবং তাদের শীর্ষ সারির দুজন নেতা মানে দুজন কর্মকর্তার সাথে তারা যোগসাজশ করে সমন্বয় করে তারপরে 2021 সালে সিরাজ সীমান্ত দিয়ে গভীরতা তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই আপনি শুধু সেটা না, এবং তাকে যে এখানে যে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এর তো কোনো বিশেষ কারণ রয়েছে। আপনি দেখবেন যে আমি নিউজে লিখেছি যে তাকে নিয়ে এই যে উনি আয়না ঘরে ছিলেন, বলা হয়েছে যে উনি আয়না ঘরে রয়েছেন, কিন্তু উনি আয়না ঘরে ছিলেন কিন্তু গোয়েন্দা সংস্থা রয়ের বিশেষ তত্ত্বাবধানে ছিলেন এবং বিশেষ তত্ত্বাবধানে থেকে তাকে নিয়ে মানে সুব্রত বায়ানকে নিয়ে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, অভিযানে যেতেন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী তার সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন ধরনের তখন মানে যত কাজ রয়েছে মানে আইন শৃঙ্খলা বাহিনীর অপতৎপরতা যেটা বলে সেই অপতৎপরতা তারা চালিয়েছে সুব্রত বাহিনীকে দিয়ে। তো 5ই আগস্টের পরে কিভাবে সুব্রত বাহিনী কিন্তু আমি নিউজ করেছি যে সে মুক্তি পেয়েছে 24 আগস্ট। কিন্তু আমি নিউজ যখন জমা দিয়েছি তারপরে আমি মানে নিউজ জমা দেওয়ার পরেও এটা আমার নিউজের মধ্যে আসেনি, এটা লেটেস্ট খবর আর কি, মানে সংবাদ। সেটা হচ্ছে সুব্রত বাইন আসলে কোনো আইনি প্রক্রিয়ায় তিনি জেল থেকে বের হননি। উনি যেহেতু আয়নাঘরে ছিলেন এবং রয়ের বিশেষ তত্ত্বাবধানে ছিলেন এবং জিয়াউল আহসানের তত্ত্বাবধানে ছিলেন, সেজন্য যখন 5ই আগস্ট যখন আহ, ইয়ে হয়ে গেল মানে গণঅভ্যুত্থান হয়ে গেল, 6ই আগস্ট জিয়াউল আহসানের নির্দেশে সুব্রত বায়ানকে আশুলিয়ায় পাঠানো হয়েছে, গাড়িতে করে আশুলিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। তখন আশুলিয়া থেকে সুব্রত বায়ান তার মেয়ে বাংলাদেশে ঢাকা শহরে যিনি আছেন বিথি, সেই বিথিকে উনি ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে বিথির মানে খুবই ঘনিষ্ঠ, আমি এখানে অন্যভাবে বলবো না, মানে জামাই ওসমান, হ্যাঁ, জামাই ওসমানকে খবর দিয়ে জামাই ওসমান ওনাকে আশুলিয়া থেকে 6ই আগস্ট ওনাকে বিথির বাসায় নিয়ে আসে। এরপর থেকে সে নয়াটোলায় ছিল, মানে তার পুরনো আস্তানায় এসে ফিরে আসে। আপনার সাংবাদিকদের শিরোনাম আপনি বলছেন রয়ের হত্যা মিশন বাস্তবায়নে সক্রিয় সুব্রত বাইন। আসলে হত্যা মিশনের কথা বলছেন কেন? এখানে আপনি দেখেছেন যে রয়ের বিষয়, এটা তো বাংলাদেশ ভারতের বিশাল মানে পলিটিক্সের একটা বিষয় জড়িত রয়েছে, যেহেতু রয়ের নামটা এসেছে রাজনৈতিক ভাবে যে বিষয়টা চলে আসছে সেখানে, যেহেতু 5ই আগস্টের পরে সরকার মানে সরকার পতন হয়েছে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার সরকারের জন্য যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তো এখানে তো ভারত মানে দেশ জুড়ে দেশের সমস্ত মানুষের তো ভারত বিরোধী অবস্থান রয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে ছাত্র জনতার যে মানে সরকারকে বিতর্কিত করতে একভাবে কাজ করবে, এরপরে যেমন কয়েকদিন ধরে চলতেছে মানে ছিনতাই, গুলি গুলি এবং ছিনতাইয়ের ঘটনাগুলো চলতেছে, আপনি আমাদের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিভিন্ন জায়গায় কোথায় কোথায় গুলি চলছে। এবং কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে রামপুরায় গুলি করা হয়েছে। এটা তো যার তার কাজ না, চারটিখানি কোনো বিষয় না। এবং এই বিষয়ের নেপথ্যগুলো যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা তার হাত পাবো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে রয়ের হত্যা মিশনের সাথে বিষয়ের সাথে দুজন সমন্বয়কের নাম চলে আসছে এবং যাদের কথা এদেশের জনগণ সাধারণ মানুষ থেকে শুরু করে মানে একদম রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ ফেলে দেয় না, দুই সমন্বয়কের কথা। হ্যাঁ, কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে দুজন, এক হচ্ছে সার্জিস আলম আর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। এই দুজনের বিষয়টাকে নিয়ে আসলে মানে আমার যে গবেষণা আমি যেটা করেছি নিউজের জন্য যে আমি যে তথ্য পেয়েছি সেখানে এই বিষয়টা আসছে যে তারা দুজন আসলে টার্গেটে রয়েছে, মানে হত্যা পরিকল্পনার টার্গেটে। হ্যাঁ, তারা দুজনে মানে আমি নিউজে লিখতে চাইনি এজন্য যে হয়তো এই ছেলেরা মানে ভেঙে পড়বে, হ্যাঁ, এজন্য আমি তাদের নামটা বলিনি। কিন্তু এখন হচ্ছে যে শুধু দুই সমন্বয়কে নয়, এই ক্ষেত্রে আরো দেশে এই যে কিছুদিন ধরে যে ছিনতাইয়ের যে ঘটনা, সবগুলো কি ছিনতাইয়ের ঘটনা ঘটছে
আমাদের মিটিংও হয়েছে, মিটিংয়ে এইভাবে কথাও হয়েছে। সেই মিটিংয়ের কথায় আমরা যে ডকুমেন্টসগুলো পেয়েছি, হ্যাঁ, আমরা সেটা প্রকাশ করিনি, কিন্তু সেখানে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। তার সাথে কি আওয়ামী লীগের সম্পর্কের কথা আসছে আসলে? তার সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল কি ধরনের? একটু আগে বলেছি যে সরকার, তৎকালীন সরকার নিজেই মানে তাকে রয়্যাল চিফ, যিনি তাদের সাথে সমন্বয় করে তাকে দেশে এনেছে। তো সেখানে তো আওয়ামী লীগ সরকার তাকে এদেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে, ব্যবহার করেছে। হ্যাঁ তারা অপব্যবহার করেছে, মানে একটা ক্ষমতাকে, এক ভয়ঙ্কর সন্ত্রাসী ক্ষমতাকে তারা অপব্যবহার করেছে। তো এখন হচ্ছে যে আওয়ামী লীগের যে নেতারা রয়েছে, আওয়ামী লীগের কিছু নেতা তো এখনো দেশের মধ্যে। আপনি এখানে মানিকগঞ্জের সেই সুভাষ সরকারের কথা বলেছেন। হ্যাঁ, আহ, অ্যাকচুয়ালি মানিকগঞ্জের সুভাষ সরকার যিনি, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং আওয়ামী লীগের নেতা। তো উনি, আমার রিপোর্টের মধ্যে বলা আছে যে মানে ওবায়দুল কাদের সুভাষ সরকারকেই কিন্তু আহ, মানে গুরু হিসেবে ডাকতেন। বিষয়টা হচ্ছে সুভাষ সরকারের সাথে ভারতীয় রয়ের সাথে একটা বিশেষ যোগাযোগ রয়েছে, এবং রয়ের সাথে যত কানেকশন মানে আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, সব মানে মধ্যম হয়ে ওই সুভাষ সরকারের কাছে থার্ড করতেন। পার্টি। হ্যাঁ, থার্ড পার্সন। এবং এটাকে বলে, ওনাকে যেটা বলতো যে পলিটিক্যাল ব্রোকার, পলিটিক্যাল ব্রোকার হিসেবে ওনাকে বলা হয় সুভাষ সরকার। এবং ওবায়দুল কাদের যে দুবার সাধারণ সম্পাদক ছিল, সেটাও সুভাষ সরকারের বদৌলতে ছিল। সুভাষ সরকার তাকে মানে শেখ হাসিনা বলেন বা আওয়ামী লীগকে বলেন, তাদেরকে প্ররোচিত করেছে, এবং রয়ের জন্যই ওবায়দুল কাদের ওখানে দুবার সাধারণ সম্পাদক তার নির্বাচিত সাথে হয়েছে। এই সুব্রত সরকারের সাথে সরাসরি সম্পর্ক ছিল তাহলে সুব্রত বাহিনীর কিভাবে? এটা হয়েছে 2018 সালের নির্বাচন, তো একতরফা একটা নির্বাচন হয়েছে, এবং পলিটিক্যাল যে জেনোসাইডের যে চেষ্টা, এবং দেখেছেন আপনারা গুম খুন এগুলো ছিল। তো গুম খুনের ক্ষেত্রে এই যে তাকে যে দরকার ছিল, মানে গুম খুনের জন্য কিভাবে কি করা যায়, এবং সে ভারতীয়, একটা কথা আমি বলতে ভুলে গেছি, সে কিন্তু ভারতীয় রয়ের ট্রেনিং প্রাপ্ত, বিশেষ বিশেষ ট্রেনিং প্রাপ্ত, এবং ইভেন কি মানে স্নাইপার, যে মানে স্নাইপার ট্রেনিং প্রাপ্ত কিন্তু সে, এবং তাকে কিন্তু পাকিস্তান থেকে আহ, লন্ডনে পাঠানোর চেষ্টাও করা হয়েছিল, যে পাকিস্তান হয়ে সে যাতে লন্ডন যেতে পারে রাজনৈতিক নেতাদেরকে কিল করতে। এজন্য এই চেষ্টাটাও করা হয়েছিল, এবং আওয়ামী লীগ তাকে স্নাইপার হিসেবে ব্যবহার করতেই কিন্তু তাকে এখানে আনা হয়েছে। আরেকটি এই কথা আপনি নিউজের মধ্যে বলছেন যে সে আবারও তার তৎপরতা চালাতে মরিয়া হয়ে উঠেছেন, সক্রিয় হয়ে উঠেছেন। আসলে এই দখলের কথা বলছেন, সাম্রাজ্য দখলের। এখন পর্যন্ত কোন কোন স্থাপনাগুলো বা কোন কোন জায়গাগুলো দখল করেছে এমন তথ্য এসেছে আপনার কাছে? যেমন আমি যেটা বলেছি, তার নিজস্ব যে সাম্রাজ্য তৈরি করার জন্য সে ইতিমধ্যে বাড্ডা মাছের আড়ত দখল করেছে। তারপর হচ্ছে বিশাল মগবাজারের যে বিশাল সেন্টার মার্কেট, সেটা দখল করেছে। এরকম বিভিন্ন জায়গায় গুজরাঘাটে কিছু দখল করেছে, এবং অনেকগুলো জমি দখল করেছে, অনেকগুলো বাড়ি দখল করেছে, এরকম আমি কিন্তু রিপোর্টে বলেছি। আর তার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে টোটাল রাজধানীকে নিয়ন্ত্রণ করা। তো রাজধানী নিয়ন্ত্রণ করে সেখানে সরকারের মানে যে সরকার পতনের একটা বিষয় এসে যায়, যদি পুরো রাজধানীকে সে কন্ট্রোল করতে পারে, তাহলে সরকারকে নড়িয়ে দিতে, সরকারকে সরকারের ভিতকে মানে নড়িয়ে দেওয়ার জন্য তার এই বিশাল সাম্রাজ্যর যে যারা সন্ত্রাসী অন্য তার সহযোগী রয়েছে, তারাই যথেষ্ট। আপনি বিমানবন্দর এলাকা দখলের কথা বলছেন, কারণ বাজার এলাকা দখলের কথা বলছেন। এগুলোর পরিকল্পনাটা আসলে কি রকম? এগুলো হচ্ছে, একটু আগে বললাম যে তার টার্গেট হচ্ছে পুরো রাজধানী, শুধুমাত্র তার মগবাজার যে দখল করা বা মগবাজার যে পরিচালনা করা সেটাই নয়। এবং যেমন সরকার চলে যাওয়ার পরে, মানে সরকারের পতন হওয়ার পরে, এখানে যারা আগে ছিল, যারা পুরনো যারা ছিল, তারা তো দেশ ছেড়ে অনেকে পালিয়েছে, এখন অনেকে রয়ে গেছে। কিন্তু যারা নতুন ভাবে যারা আন্দোলনকে নিয়ন্ত্রণ নিতে চায়, তাদের অনেকেই দেখা গেছে দুর্বল, অস্ত্রের অস্ত্র ভান্ডার নেই তাদের কাছে, তাদের কাছে জনবল নেই, তাদের মানে ওই রকম সাহসী, তারা এই গত 15-16 বছর ধরে তারা কোনো কিছু তৈরি করতে পারেনি, জনবল অস্ত্র কোনো কিছু তৈরি করতে পারেনি, সেক্ষেত্রে তারা দুর্বল।
তো সেক্ষেত্রে তারা যখন কোনো কিছুতে হাত দেয়, কোনো কিছু দখলে যায় বা কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়ে, তখন তারা সেখানে ব্যর্থ হয়। তখন তারা সুব্রত বাহিনীকে ব্যবহার করে। সুব্রত বাহিনীর ছত্রছায়া থেকে তারা যে যার মতো করে মানে আপনি নিজের এলাকা পরিচালনা আপনি করছে। দুজনের নাম বলছেন যে আমিন রসুল সাগর, হ্যাঁ, আমির আরেকজনের রসুল নাম সাগর, বলেছেন হচ্ছে সুইডেন আসলাম। আসলাম। হ্যাঁ, মানে এখানে হচ্ছে মগবাজার যেমন কারণ বাজার এলাকা, কারণ বাজার এলাকায় সুইডেন আশ্রম মানে দখল নিতে মরিয়া, কিন্তু সে কিন্তু ব্যর্থ হচ্ছে, কারণ তার কিন্তু জনবল নেই, তার অস্ত্রও নেই। যেটা অস্ত্র রয়েছে সুব্রত বাহিনীর। এখন সুব্রত বাহিনীর সাহায্য ছাড়া সে কারণ বাজার দখল নিতে পারবে না, এবং তার সাথে একটা বৈঠক হয়েছে যে সুইডেন আসলাম যদি এটা দখলে নেয়, তাহলে সুইডেন আসলাম তাকে 40% চাঁদা দিবে সুব্রত বাহিনীকে। দ্বিতীয় কথা হচ্ছে আমিন রসুল সাগর, উনি কিন্তু কানাডায় ছিলেন, উনি কিন্তু সম্প্রতি দেশে চলে আসছেন। প্রশাসনের নাকে ডগা দেওয়া, হয়তো এটা প্রশাসন খেয়াল করছে কিনা না করছে আমি জানি না, কিন্তু উনি দেশে চলে আসছেন এবং উনি বিমানবন্দর এরিয়া দখলে নিতে মরিয়া, এবং সেজন্য সেও সুব্রত বাহিনীর সাহায্য নিচ্ছে। আর একটা হচ্ছে পিচ্ছি হেলাল। পিচ্ছি হেলাল তো সুব্রত বাহিনী, পিচ্ছি হেলাল কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা দখল করেছে সুব্রত বাহিনীর নাম দিয়ে, যে আমি সুব্রত বাহিনীর লোক। পিচ্ছি হেলাল কিন্তু সুব্রত বাহিনীর হয়ে কিন্তু মানে ওই জায়গাগুলো দখল তাহলে করেছে আপনি বিভিন্ন যে জায়গায়। সুব্রতকে কাজে লাগাচ্ছে একটি অপরাধী চক্র, এই চক্রের কথাই বলেছেন। জি। আরেকটি কথা আপনি নিউজের মধ্যে বলেছেন যে একটি দলের লোক তার সাথে টাকা লেনদেন করেছে। এই এই এরা কারা, তাদের পরিচয়টা কি? একটি মানে দলীয়, আসলে দলটা তো এখন বৃহত্তর একটা ইস্যু, মানে হুট করে তো কোনো দলের নাম বলা যাবে না, যাবেও না, মানে আমরা সন্ত্রাসীদের নাম বলতে পারি, কিন্তু কোনো একটা দলের নাম আমরা হুট করে বলতে পারি না। সেখানে মানে দল বিশেষ দলের কেন্দ্রীয় মানে কমান্ডের মানে হাই কমান্ডের অনেকেই রয়েছেন এটার সাথে সরাসরি সুব্রত বাহিনীকে যারা নিয়ন্ত্রণ করছেন, তারা তাদের কাজগুলো তাকে সুব্রত বাহিনীকে দিয়ে করাচ্ছে। নেতাদের নাম তো আমরা হয়তো জানতে পারি আপনার কাছ থেকে। না, এখানে হাতির ঝিলের কথা যেটা আমি বলেছি, ওখানে হচ্ছে আমি সংক্ষেপ নামটা বলে, এক হচ্ছে মন্টু, আর হচ্ছে মাসুম। এই দুজনের সাথে সে টাকা লেনদেন করছে, মানে সহজে, কারণ যেহেতু সে মগবাজার এরিয়ায় রয়েছে, তো আর মগবাজার আর হাতির ঝিল তো একই এরিয়ার মধ্যেই পড়ে, যেহেতু ওই জায়গাটা থেকে তারা তার মানে সাথে তার লেনদেনগুলো তারাই করছে। আপনি অভিযোগ করেছেন যে বিষয়টি পুলিশ অবহিত হওয়ার পরে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু আমরা দেখছি অন্যদিকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এখানে সব মিলিয়ে পুলিশ প্রশাসনের বা সরকারের কোনো বিশেষ করে পুলিশের কথা যদি বলি, পুলিশ প্রশাসনের কোনো ধরনের গাফিলতি দেখছেন কিনা? পুলিশের তো গাফিলতি আমার কাছে মনে হয়েছে। যেমন হচ্ছে আপনাকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ভয়ে হাতিরঝিল থানায় কিন্তু আমি ফোন করিনি, এবং আমি কিন্তু ক্রস চেকটা করিনি, ভয়ে যে আমার মানে পুলিশের কাছে আমি জিজ্ঞেস করলে পুলিশে যদি আমার বিষয়টা আগে ফাঁস করে দেয়, তাহলে হয়তো আমার নিউজটাই যাবে না। এখন মানে আমি একজন সাংবাদিক হিসেবে কতটা মানে আমার অনাস্থা বা অবিশ্বাস কাজ করছে পুলিশের ব্যাপারে। তো সেখানে সাধারণ মানুষ গিয়ে সুব্রত বাহিনীর বিরুদ্ধে কি করবে বলেন? এবং পুলিশ ওখানে তাদেরকে বুঝিয়েছে, বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছে। পুলিশের হ্যাঁ, এই অসহযোগিতা কেন আসলে কেন আসলে অসহযোগিতা এখনো মানে পুলিশের, ভালো একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে পুলিশ কিন্তু দুর্বল না, আমরা মনে করি যে পুলিশ দুর্বল। সেক্ষেত্রে কিছু কিছু পুলিশ দুর্বল, যারা মানে মূলত দ্বিতীয়ত সময়গুলোতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, তারা কিন্তু দুর্বল। হ্যাঁ, তারা কাজ করতে পারছে না, এটা তাদের দুর্বলতার জন্য, তাদের যে অপরাধ বোধের জন্য। কিন্তু কিছু কিছু জায়গায় যারা মানে দলীয় ছত্রছায়া থেকে, মানে আওয়ামী লীগের দলীয় ছত্রছায়া থেকে যারা কাজ করেছে, বা আওয়ামী লীগের দলীয় ছত্রছায়া থেকে যারা মানে প্রমোশন পেয়েছে, সেই লোকগুলো কিন্তু চেঞ্জ হয়নি, এবং জনসেবা যখন আপনি পেতে যাবেন, তখন তাদের সেই সেই আগের মুহূর্তেই কিন্তু দেখা যায়। সাংবাদিক বান্ধব তো পুলিশ মানে খুব একটা চোখে পড়ে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সাধারণ মানুষের যে, আমি গত মানে কয়েক মাসে পুলিশের কাছে সাধারণ মানুষের সাহায্যের জন্য যে কয়েক জায়গায় আমি আহ, যে কয়েকটি জায়গাতে আমি মানে সাধারণ মানুষকে পাঠিয়েছি, আমি সেই সেই ফ্যাসিবাদী চরিত্রগুলো পুলিশের মধ্যে দেখতে পেয়েছি। ইভেন পুলিশ হেডকোয়ার্টার বলেন, ইভেন এখন ডিএমপি বলেন, মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেন, সেখানেও কিছু কিছু ক্ষেত্রে ফ্যাসিবাদের দোষরা কিন্তু রয়ে গেছে, ঘাপটি মেরে বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের কাজকর্মে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তাদের কাজকর্ম যদি আমরা তুলে ধরি, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে এই জায়গাগুলোতে আসলে সংস্কার করা দরকার। আপনার আপনার প্রতিবেদন অনুযায়ী যদি এই যারা যাদের
যাদের নাম বলেছেন প্রতিবেদনে, তারা যদি আবারও সক্রিয় হয়ে ওঠে, তাহলে অন্তর্বর্তী সরকার তো একরকম বেকায়দায় পড়তে পারে। সক্রিয় তো রয়েছে, সক্রিয় তারা রয়েছে। এবং আপনারা দেখেছেন যে এত ডেভিল হান্ট চলছে, তারপর বিএনপি মানে অভিযান চালাচ্ছে, যৌথ বাহিনী মানে অভিযান চালাচ্ছে, তারা একের পর এক মানে গ্রেপ্তার করছে এবং বিভিন্ন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করছে। তারপরও এই লোকগুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তো তার মানে দিন শেষে এটাই হচ্ছে যে আসলে অপারেশন ডেভিল হান্ট চললেও আসল ডেভিলরা এখনো বাইরে ঘুরছে, এবং তারা কোনো না কোনো পক্ষের সাপোর্ট নিয়ে নিজেদের যে দখলদারিত্ব ও এবং অপরাধ জগতের যে কাজ সেগুলো চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার আমার নিউজটা করার যে কারণ সেটা হচ্ছে যে আমার কাছে সুব্রত বাইন কোনো ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে র। যেহেতু এত বছর পর একটা ফেস্টিভাল দমন হয়েছে, একটা ফেস্টিভালের পতন হয়েছে, সেই জায়গায় যদি র এভাবে কাউকে বাংলাদেশের মধ্যে মানে রেখে যদি অপতৎপরতা চালায়, এভাবে একের পর এক অপরাধ কর্মকাণ্ড চালাতে সাহায্য করে, আর আমাদের দেশে পলিটিক্যাল পার্সনরা সেগুলো যদি না বোঝে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এইসব অপরাধীদেরকে যদি ব্যবহার করে, তাহলে তো দেশের ভবিষ্যৎ কিরকম বলেন। আর ডেভিল কোনো ডেভিল হান্টও কাজ হবে না, আর কিছুই হবে না। আমার কাছে শুধু মনে হচ্ছে এখন অন্তর্বর্তী সরকার যা রয়েছে মানে ছাত্র জনতার যে সরকার রয়েছে, তাদেরকে কঠোর অবস্থানে থেকে সমস্ত পলিটিক্যাল বিষয়ের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে, হ্যাঁ দেশের স্বার্থে এদেরকে গ্রেপ্তার করা উচিত। ধন্যবাদ মাহমুদ আপা, আপনার আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হয়তো পরবর্তী কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।